এক বছর আগে এমন একটা অবস্থায় ছিলাম যেখানে অনেকে দেশের ভিতরে কিছু দেখতে পারেননি, কিছু শুনতে পারেননি, কিছু শুনতে চান নাই। আর এখন আমরা একটা পরিস্থিতিতে আছি যেখানে আমরা শুনছি, কথাগুলো বলতে পারছি। এটা তো অবশ্যই একটা একটা বড় বিশাল পরিবর্তন এবং বিশাল একটা অর্জন। একই সাথে আমরা দেখছি যে আমরা আজকে এই ঘরে বসে এই আফরিন আপার কথা শুনলাম, আফরিনের কথা শুনলাম, আর আইনুনহার আপা, দীপ্তি আপার কথা শুনলাম। আর অনেক জায়গায় ওনারা কথা বলছেন, যাচ্ছেন, অনেকে শুনছে। আবার একই সাথে আমরা এই জিনিসটাও দেখছি যে এখনও এক বছর পার হয়েছে, এই ঘটনাগুলো আমাদের সামনে, পৃথিবীর সামনে ওই ঘটনাগুলো চলে গেছে। জাতিসংঘ নিয়ে গেছে তাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমও নিয়ে গেছে এগুলো আসলে অস্বীকার করার খুব একটা অবস্থা নেই এই মুহূর্তে। আছে কি মনে করেন? কোনো অবস্থাই নেই। তারপরে আমরা দেখছি একটা বিশাল জনগোষ্ঠী বাংলাদেশের ভেতরে আছেন, বাইরে আছেন। একজন কথা বলেছিলেন, আই থিঙ্ক হুমাই বলে গেলেন, যে এখানে যে অর্থনৈতিক বিষয়টা জড়িত আছে, যে বিশাল আকারে এখন পর্যন্ত অস্বীকারের একটা প্রক্রিয়া চলছে, যেরকম কিছু ঘটেনি। আর যা ঘটেছে সেটার জন্যে যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তারা কোনো ক্রমে দায়ী না। এমনও বক্তব্য অনেকের কাছে শুনছি যে এগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিজেরা এই ঘটনাগুলো ঘটিয়েছেন রাজনৈতিক একটা পট পরিবর্তনের জন্য। এখানে যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে ভয়াবহ ধরনের, মুক্তিযুদ্ধের পরে আমরা যে অবস্থা দেখিনি কোনোদিন বাংলাদেশে, সেটা এখন পর্যন্ত অনেকে আছেন যারা অস্বীকার করে যাচ্ছেন। সো বিষয়টা হচ্ছে আমরা জবাবদিহিতার কথা বলছি। বিচার প্রক্রিয়াতে ফৌজদারি বিচার ব্যবস্থার মধ্যে মামলা, অজস্র মামলা হচ্ছে। এগুলোর কী পরিণতি হবে? যারা স্বজন হারিয়েছেন তারা নিজেই বলছেন, তারা বিচার ব্যবস্থা নিয়ে, আফরিন শুরুতেই বললেন, বিচার নিয়ে কী হচ্ছে, কতদূর হয়েছে, ওনারাই বা কতদূর সম্পৃক্ত এই প্রক্রিয়ার সাথে, কতদূর ওনাদেরকে সম্পৃক্ত করার প্রচেষ্টা করা হচ্ছে। বিচার নিয়ে আমাদের সবারই চিন্তা, যে বিচার কতদূর হবে এবং বিচার কিভাবে হবে সেটা নিয়ে আমাদের চিন্তাটা থাকা উচিত। বিচার কি ন্যায়ভাবে হবে? সুষ্ঠু বিচার কি হবে? এমন একটা বিচার কি হবে যেটা নিয়ে আপনি মাথা উঁচু করে বলতে পারবেন যে বিচারটা হলো? যখন যুদ্ধ অপরাধের বিচার হলো, সেটা কি এমনভাবে হয়েছিল যেটা নিয়ে আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে ঠিকভাবে হয়েছিল বাংলাদেশের মাটিতে? সেরকম বিচার কি আমরা আবার চাইছি? আর যদি না চাই, তাহলে আমাদের সামনে দুইটা খুবই বড় এবং খুবই কঠিন দায়িত্ব এই মুহূর্তে। এই HRSS-এর রিপোর্ট পড়ে যেটা দেখলাম, ওনারা যেভাবে, আপনারা দেখবেন, ওনারা পৃষ্ঠাগুলো দেখিয়েছেন, আপনারা একদম 170 পৃষ্ঠায় চলে যাবেন আর 165 পৃষ্ঠায় চলে যাবেন, দেখাবেন ওনারা কিন্তু এখানে একদম সংখ্যা দিয়ে দেখিয়েছেন। 165 পৃষ্ঠা যদি দেখেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ওনাদের হিসাব হচ্ছে 1300 ব্যক্তির চেয়ে আরও বেশি, 1300-র চেয়ে বেশি নাগরিকের প্রাণহানি হয়েছে এবং রাজনৈতিক সহিংসতায় প্রায় বলছি না, 1180 জন নিহত হয়েছে, তাদেরও প্রাণহানি হয়েছে। তার মানে ওই একই বছরে 24 সনে আমাদের প্রায় 2500 নাগরিকের প্রাণহানি হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে এবং পরবর্তী অবস্থায়। এখন যে কারণে কেন বলছি কঠিন অবস্থা, খুবই কঠিন। জুলাইয়ে যা হয়েছে, জুলাইয়ের আগে যা হয়েছে, মাইকেল আরমানের সাথে যে ধরনের, মাইকেল আরমানের ক্ষেত্রে ওদেরকে যে গুম করা হলো, এই গুরুতর মানবাধিকার লঙ্ঘন যে হলো, এবং জুলাই যাদেরকে নিহত আহত করা হয়েছে, গণগ্রেফতারে আটক রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এদের সকলের বিচার আমাদের চাইতে হবে। পাশাপাশি ওদের পাশে দাঁড়াতে হবে। শুধু ক্ষতিপূরণের ব্যাপার না, এখানে তাদের আসলে কিভাবে জীবনটা মেরামত করা সম্ভব, পরিপূর্ণভাবে তো আর হবে না, তাদেরকে ফেরত পাবে না যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যাদের প্রাণহানি ঘটেছে, কিন্তু অন্যভাবে কি করে তারা আবার ভবিষ্যতের দিকে তাকাতে পারবেন। প্রত্যেক দিন তাদের যে কান্না, তাদের স্বজনের জন্য যে কান্না, সেটা কিভাবে বন্ধ হবে, কিভাবে তারা ভবিষ্যতের দিনে দিকে এগোবেন, এই কাজগুলো তো আমাদের সবাই মিলে করতে হবে। এবং পাশাপাশি যে কাজটার মধ্যে আমরা আজকে এখানেও আছি, যে সত্যি কি ঘটেছে এবং কেন ঘটেছে, এই ধরনের মানবাধিকার লঙ্ঘন কেন হলো, কেন অধিকার হরণ, যারা অধিকার চাইছে
তাদের অধিকার হরণ করতে কেন আমাদের পুরা ফৌজদারি বিচার ব্যবস্থা, পুরা ব্যবস্থা, নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, যাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা, তারা কেন উল্টো দিকে চলে গেল? তো এই কাজের মধ্যে সবাই আমরা নামছি। আজকেও সেটা নিয়ে একটা প্রচেষ্টা, যে কী করে জুলাই এবং জুলাইয়ের আগের যে ঘটনাগুলো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেগুলো নিয়ে আমরা কীভাবে বিচার চাইব, কী ধরনের বিচার চাইব। কিন্তু পাশাপাশি এটাও তো ভাবতে হবে যে অগস্ট এবং অগস্টের পরবর্তী যা যা হয়েছে সেটা নিয়ে আমরা কি বলবো, সেটা নিয়ে আমরা কি করব। এর আগেও তো যারা আজকের এই অনুষ্ঠানের পরে আজকে আরেকটা অনুষ্ঠান একটু বেশি দূরে হচ্ছে না, বাংলা একাডেমিতে কয়েকশো গজ দূরে। আজকে আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ওনার 100 বছরের জন্মবার্ষিকী, 100তম জন্মবার্ষিকী, ওনাকেও আজকে স্মরণ করা হবে। আপনারা অনেকেই জানেন উনি কীভাবে মৃত্যুবরণ করেন। জেলখানার ভিতরে ওনাকে বেয়োনেট করা হয়। সো ওনার পরিবারেরও তো ওনারাও ভিকটিম, তাই না? ওনারা এই ভিকটিমহুড নিয়ে প্রায় 50 বছর কাটিয়েছেন। সো আমাদের বাংলাদেশে নতুন ভিকটিম, একদম তাজা রক্ত ঝরণের শিকার যারা হয়েছেন তাদের পরিবার সবাই আমাদের সামনে আছেন। কিন্তু আমরা 5 দশক ধরে দেখেছি, এমন কোনো দশক যায়নি, প্রায় এমন কোনো বছর যায়নি যেখানে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়নি। HRSS আপনারা নতুন প্রজন্মের, আপনারা নতুনভাবে অনেক কিছু দেখছেন, বুঝছেন। আপনারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গত বছরে গেছেন, সেই কারণে আপনারা এখানে শুধু তাত্ত্বিক কোনো পর্যালোচনা করছেন না, নিজেদের জীবনের একটা অভিজ্ঞতার ভিত্তিতে এখন আপনারা নতুন একটা প্রতিজ্ঞা নিয়ে নেমেছেন। কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের যদি এগিয়ে যেতে হবে, আমাদের যে কথাগুলো আরমান বলেছেন, আর আই থিঙ্ক দীপ্তি আপা খুবই পরিষ্কার করে বলেছেন, যে কোনো ভিকটিমের ক্ষেত্রে তার ভিকটিমহুডের ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এখানে কোনো সিলেক্টিভিটির ব্যাপার নাই, যে আমার মতাদর্শের যারা, আমার মত যারা, আমার লিঙ্গের যারা, আমার জাতিসত্ত্বের যারা, আমার ধর্মের যারা, তাদের পাশে আমি দাঁড়াবো, আর কার পাশে আমি দাঁড়াবো না। অন্যদেরকে আমি মনে করব সন্ত্রাসী, অন্যদেরকে আমি মনে করব অপরাধী, এবং সেই সন্ত্রাসী বলেই আমি তার কোনো অধিকার মানব না। আমরা কিন্তু বাংলাদেশে এখনও এই অবস্থায় আছি। সন্ত্রাস দমন আইন কিন্তু চলে যায়নি। আমরা সাইবার প্রোটেকশন আইনটা নিয়ে আসলাম, ডিএসএর সেই ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে। আপনারা সবাই তো ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জানেন, সেটা নিয়ে আমাদের আজকে এখানে কথা বলা দরকার নেই। সেটা সবার সম্মিলিত উদ্যোগে সেটা তো বাতিল করা গেছে, এবং এই সরকার সেটা বাতিল করেছে, পরিবর্তন করেছে। সাইবার প্রোটেকশন আইন একটা নিয়ে এসছে, সেখানে অনেক যে আজে বাজে যেসব ধারাগুলো ছিল সেগুলো চলে গেছে। কিন্তু এখন এমন একটা ধারা রয়ে গেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে আপনি কিন্তু এখন ডিজিটালি যদি সেই ঘটনাটা ঘটে, আপনি সেটার জন্য যে কোনো ব্যক্তি আপনি এখন মামলা করতে পারবেন। এবং আমরা জানি যে এই গত 10 মাসে এই আইনটি ব্যবহার করে আবার হয়রানির শিকার হচ্ছেন অনেকে। সেটা নিয়ে কি আমরা সোচ্চার হচ্ছি, নাকি ভাবছি না ঠিক আছে পট পরিবর্তন হয়ে গেল, এখন আমরা রুমে যারা আছি এই মুহূর্তে আমরা হয়তো হয়রানির শিকার হচ্ছি না, সেটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। এই মুহূর্তে অ্যাটলিস্ট HRSS এর রিপোর্ট অনুযায়ী দেখলাম অ্যাটলিস্ট এই বছরে গুমের ঘটনা হয়তো নাই, কিন্তু এই বছরে জেলখানার ভেতরে তো কেউ মারা গেছেন, সেগুলোর কি তদন্ত হয়েছে? এই বছরে গুলিবর্ষণেও কেউ মারা গেছেন, মাত্র 10 দিনের, 1 সপ্তাহ হয়নি এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশে। এটা নিয়ে আমরা কয়জন কথা বলছি, কাজ করছি, বা মনে করছি এটা নিয়ে কিছু বলা উচিত, নাকি মনে করি এখানে সন্ত্রাসীদের ক্ষেত্রে হচ্ছে, আমাদের কিছু বলা দরকার নেই? যদি আসলে আরমানের কথাতে আপনারা শ্রদ্ধা জানাতে চান, এবং আমার মনে হয় আমরা সবাই শ্রদ্ধা জানাতে চাই, কারণ আমি দেখেছি মনে হয় প্রায় কেউই ছিল না যার চোখ থেকে কান্না পড়ছিল না যখন আরমান কথা বলেছে, বা দীপ্তি আপা যখন কথা বলেছেন। অনেকে নিজেদেরকে তখন সামলাতে পারেনি। কিন্তু তাদেরকে শ্রদ্ধা জানাতে হলে আমার মনে হচ্ছে আমাদের এই 2টা কঠিন কাজ করতে হবে। ওনারা যে মানবাধিকারের লঙ্ঘনের শিকার হয়েছেন, এটার জন্য তারা বিচার যাতে পান, সেটার জন্য তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এবং এটা খুবই কঠিন এবং লম্বা পথ। আসলে বিচার খুব তাড়াতাড়ি হয় না, কোনো দেশেই হয় না, বাংলাদেশেও হয় না। এটা লম্বা পথ হয়তো হবে, কারো ক্ষেত্রে অল্প সময় হতে পারে যদি সেখানে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকে।
অন্যদের ক্ষেত্রে সময় লাগতে পারে, কিন্তু আমাদের লেগে থাকতে হবে এই প্রক্রিয়ার মধ্যে। এবং বিচারকে ত্বরান্বিত করতে গিয়ে সেখানে আবার নতুন মানবাধিকার লঙ্ঘনের শিকারের হাতিয়ার আমরা যাতে না হয়ে যাই, এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে।